আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়, পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা জেনেছি আসলে শ্বসনের সাথে সম্পর্কিত যেসব বেসিক একটা ক্লাস, সেই গত ক্লাস ছিল বেসিক ক্লাস। আর আজকে আমরা জানবো শ্বসন কি, শ্বসনের মূলত একটা বিষয় নিয়ে আর বহিঃশ্বসনের প্রক্রিয়াটা সম্বন্ধে জানবো ইনশাআল্লাহুর রহমান। আর আমরা আজকে যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হলো শ্বসন আর বহিঃশ্বসনের প্রক্রিয়া আর অন্তঃশ্বসনের একটি সিম্পলি বিষয়। আমরা ডিপে যাব না, তবে সিম্পলি অন্তঃশ্বসনটা আসলে কি রকম, অন্তঃশ্বসনের কারণে কিভাবে বহিঃশ্বসনটা হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আমরা আজকে শুরু করছি আমাদের শ্বসন। শ্বসন বিষয়টা হলো কি, আসলে আমরা শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া তা আসলে আমাদের বাহ্যিক পরিবেশের সাথে আমাদের ফুসফুসের এবং আমাদের ফুসফুসের সাথে রক্তবাহিকার যে সম্পর্ক, একটা পুরোপুরি একটি মিথস্ক্রিয়ার মাধ্যমেই শ্বসন প্রক্রিয়াটা আসলে হয়ে থাকে। তো দেখা যাচ্ছে শ্বসন হলো আসলে দু প্রকার, একটি হলো অন্তঃশ্বসন আর একটি হলো বহিঃশ্বসন। শ্বসন হলো দু প্রকার। অন্তঃশ্বসন বলতে আমরা কি বুঝছি? অন্তঃশ্বসন মানে আমরা বুঝতে পারছি যে কোষ এবং ফুসফুসের মাঝে, আমাদের শরীরের কোষ এবং ফুসফুসের মাঝে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়, তাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন বলা হচ্ছে পরিবেশের সাথে, দ্য সারফেসের সাথে আমাদের ফুসফুসের মধ্যে, আমাদের সারফেস আর ফুসফুসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়, তাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। আর এই বহিঃশ্বসনের যে বিষয়টা, বহিঃশ্বসনের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে, একটি হলো প্রশ্বাস আর একটি হলো নিঃশ্বাস। তার আগে আমি আরেকবার বলার চেষ্টা করছি যে শ্বসন হলো দু প্রকার, একটি হলো অন্তঃশ্বসন, বহিঃশ্বসন। কোষ আর কোষ তথা রক্তবাহিকার সাথে ফুসফুসের যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিনিময়, এটি হলো অন্তঃশ্বসন। আর পরিবেশের সাথে, সারফেসের সাথে আমাদের ফুসফুসের যেটা আমরা স্বাভাবিকভাবে যেটা নিঃশ্বাস নিই বা ছাড়ি, প্রশ্বাস গ্রহণ করি বা নিঃশ্বাস ছাড়ি, এই যে অংশ, এটা হলো বহিঃশ্বসনের মধ্যে পড়ছে। তো বহিঃশ্বসনের রয়েছে আবার দুটি পার্ট, একটি হলো প্রশ্বাস আর একটি হলো নিঃশ্বাস। প্রশ্বাস মানে হলো আমরা যেটা O2 গ্রহণ করি বা অক্সিজেন গ্রহণ করি, যেটা আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের গ্রহণের যে প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে প্রশ্বাস। অক্সিজেন গ্রহণের যে প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে প্রশ্বাস। আর নিঃশ্বাস মানে হলো আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগের যে প্রক্রিয়া রয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগের প্রক্রিয়াকে বলা হয়ে থাকে নিঃশ্বাস। দুটি অংশ গেল। এখন প্রশ্বাস আর নিঃশ্বাসে কিছু বিষয় আমাদের আসলে জানতে হবে, যে প্রশ্বাস কি, আসলে নিঃশ্বাস কি। সিম্পলি ভাবে তো এটা যে অক্সিজেন গ্রহণকে প্রশ্বাস আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে নিঃশ্বাস বলে। এবার আসো, প্রশ্বাসের ক্রিয়াটা আসলে কিভাবে হচ্ছে। প্রশ্বাসের ক্রিয়া ইন্টারকোস্টাল পেশির সমন্বয়, ডায়াফ্রামের সংকোচন, বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি, এরকম কিছু বিষয় আছে। এটা বোঝানোর আগে আমি একটু এই পাশে এই চিত্রটাতে আসছি। চিত্রটাতে প্রথমে ধরে নিচ্ছে তুমি আলু খাচ্ছ অথবা ভাত। আলু অথবা ভাত দুটি শর্করা জাতীয় খাদ্য, অথবা রুটি, যেটি খাই, আলু ভাত বা রুটি যেটি খাই, আলু খাই, ভাত খাই, রুটি শর্করা জাতীয় খাদ্য। এটা এখন এই পথে খাদ্যনালী, এটা হলো শ্বাসনালী। নীল কালার আমি যেটা মার্ক করছি, এটা শ্বাসনালী। আর আমি যেটা নীল কালার এখন যেটা মার্ক করলাম, এটা শ্বাসনালী। আর লাল কালার যে লাল চিহ্নিত যে নালী, সেটা হলো খাদ্যনালী। আবার বলছি, লাল চিহ্নিত যে নালী, তা হলো খাদ্যনালী। খাদ্যনালী দিয়ে নামলো, নেমে পথটা তোমরা বুঝতে পারছো আশা করি, যে এই যে আমার এই পথ দিয়ে গিয়ে এই পাকস্থলীতে এসে পৌঁছালো। এটা ফুসফুসে নয়, ফুসফুসটা আলাদা। ফুসফুস পাকস্থলীর উপরে থাকে, তাই আমি ওভাবে আঁকার চেষ্টা করেছি। পাকস্থলীতে গিয়ে পৌঁছালো, লাল অংশটা, লাল রাস্তা দিয়ে খাবারটা পাকস্থলীতে পৌঁছালো এবং পাকস্থলীতে পরিপাক হলো। পরিপাক হওয়ার পরে কি উৎপন্ন হলো? গ্লুকোজ। দেখছো, গ্লুকোজ উৎপন্ন হলো। এই গ্লুকোজটা এখন কোষে অ্যাবজর্ব হবে। কোষে গ্লুকোজটা জারিত যদি হতে হয়, এটিপি যদি কোষে উৎপন্ন হতে হয়, কোষে লাগবে কি? অক্সিজেন, এটিপি কে, গ্লুকোজকে জারণ করার জন্য। আর
যখন অক্সিজেন আর গ্লুকোজের বিক্রিয়া হয় তখন উৎপন্ন হয় কি এটিপি আর কার্বন ডাই অক্সাইড। এই রক্তবাহিকা লাল চিহ্নিত যে অংশ, এই যে এটি রক্তবাহিকা, এই অংশটা রক্তবাহিকা। এই রক্তবাহিকা থেকে এই যে অক্সিজেন, এই রক্তবাহিকা থেকে অক্সিজেন ঢুকছে। আমি তীরচিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে অক্সিজেন ঢুকছে কোষে। এই নীল চিহ্নিত গোল অংশটাকে কোষ ধরে নিচ্ছে আমরা। এই কোষের মধ্যে এখন অক্সিজেন ঢুকছে, অক্সিজেন ঢুকে এখন দেখা গেল কি C6H12O6 আই মিন গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলো। বিক্রিয়া হয়ে সিম্পলি বিষয়টা নেওয়ার চেষ্টা করো। আর তারপর কার্বন ডাই অক্সাইড আর 38 এটিপি উৎপন্ন হলো। এখন এই অক্সিজেন যে ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বেরোলো। এখন কার্বন ডাই অক্সাইডকে অবশ্যই বেরোতে হবে শরীর থেকে। এখন কার্বন ডাই অক্সাইড এই বাহিকা দিয়ে আসা শুরু করলো। রক্তবাহিকা দিয়ে কোথায় আসছে কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড আসছে ফুসফুসে, আই মিন লাঙে। এখন ফুসফুসে আসছে কার্বন ডাই অক্সাইড। এই ফুসফুসের ঠিক কৈশিক জালিকার, ফুসফুসের ভেতরে যে কৈশিক জালিকা আছে সেখানে আসলো কার্বন ডাই অক্সাইড। সেখান থেকে অ্যালভিওলার থলি, আই মিন অ্যালভিওলাই, অ্যালভিওলাস মানে অনেকগুলো হলে অ্যালভিওলাই, আমি তো বলেছি গতকাল এটা। তো অ্যালভিওলাই যেটা, তো অ্যালভিওলাইয়ের যে বিষয়, অ্যালভিওলাসের মধ্যে একটি, অ্যালভিওলাসের যেহেতু বলছি আমি একটি, তাই অ্যালভিওলাস বলছি। অ্যালভিওলাসের মধ্যে এই কার্বন ডাই অক্সাইড ঢুকছে। গ্যাসীয় বিনিময়, গ্যাসীয় ব্যাপন প্রক্রিয়া, ধরো গ্যাসীয় বিনিময়, এটা গ্যাসীয় বিনিময় প্রক্রিয়ায় কার্বন, আমি এটাতে ডিপ যাচ্ছি না এখনো। এখানে কার্বন ডাই অক্সাইড ঢুকছে অ্যালভিওলাসে, আর অ্যালভিওলাস থেকে কার্বন ডাই অক্সাইড রক্তবাহিকায় আসছে, অক্সিজেন অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তবাহিকায় ঢুকছে। অ্যালভিওলাস থেকে অক্সিজেন ঢুকছে রক্তবাহিকা, আর রক্তবাহিকা থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকছে অ্যালভিওলাসে। তো এই কারণে শরীরে অক্সিজেন ঢুকতে হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। এই কারণেই এখন বহিঃশ্বসন, এই যে অ্যালভিওলাসে যে কার্বন ডাই অক্সাইড আসছে বা অক্সিজেন, অ্যালভিওলাসে যে কার্বন ডাই অক্সাইড আসছে সেই কার্বন ডাই অক্সাইড যে দেহের বাইরে বের হবে, আর যে অক্সিজেন অ্যালভিওলাসে এসেছিল সেই অক্সিজেন কিভাবে দেহের ভিতর ঢুকলো, সেটাই হলো বহিঃশ্বসনের কাজ। এখন আমরা আসি বহিঃশ্বসনে। বহিঃশ্বসন, বহিঃশ্বসন বলতে এই বহিঃশ্বসনের আগে আমাদের এই চিত্রটা একটু বুঝতে হবে। আমি পরিপাকতন্ত্র অধ্যায় ক্লাসে এটা বুঝালে তোমরা পরিপাকতন্ত্র ক্লাসের অধ্যায়ে তোমাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবে। তার আগে আমি জাস্ট একটা বিষয় বলে দিই। এখানে যে আমি সবুজ যেটা অংশ, সেটা হলো কি ইন্টারকোস্টাল পেশি, এটা এক প্রকার মাংস, এক প্রকার মাংস। আর এই যে কালো, যেটা মোটা করে কালো আমি দেওয়ার চেষ্টা করি, ছোট হলে রিবস, পাঁজরের হাড়। আর এই যে নীল যেটা অংশ এরকম করে ফান্ডাস আকৃতি দেওয়া হয়েছে বা গম্বুজ আকৃতির, এটা হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম, রিবস, ইন্টারকোস্টাল পেশি, তিনটার কোঅর্ডিনেশনের ফলে হয় বহিঃশ্বসন। এখন কোঅর্ডিনেশন গুলো একটু তো এদিক ওদিক হবে, কখনো কম হবে, কখনো বেশি হবে। এই মোট কথা কোঅর্ডিনেশনের ফলে আসলে আমাদের বহিঃশ্বসন প্রক্রিয়াটি হয়। এখন ইন্টারকোস্টাল পেশি আর রিবসের বিষয়টা আমি তোমাদেরকে খুব সহজে যদি বলতে চাই, গরুর মাংসে কোরবানির সময় যে গরু আমরা ওই পাঁজরের হাড়, যেটা ওই হাড়টাকে হঠাৎ করে একটা ছুরি ঢুকিয়ে যেটা বের করে ফেলা যায়, ওই হাড়টাকে যেভাবে বের করে ওই যে পাঁজরের হাড় আর দুটি পাঁজরের হাড়ের মধ্যখানে যে ছোট্ট অল্প করে যেটা অংশ যেটা মাংসের থাকে, তাই হলো রিবস, আর তাই হলো ইন্টারকোস্টাল পেশি আর পাঁজরের হাড় মানে রিবস। আচ্ছা, ঘেঁষে সাবটেনের হাড়টি যাকে বলা হয়। আর এবার প্রশ্বাসে আসি, শুরু করছি যে প্রশ্বাসটা আসলে কি। ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামের সংকোচন হবে। ডায়াফ্রামের সংকোচন মানে ডায়াফ্রাম উপরের দিকে উঠবে। ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রামের সংকোচন হবে। এই ইন্টারকোস্টাল পেশি উপরের দিকে উঠলো, ডায়াফ্রাম সংকুচিত হয়ে গেল, আয়তন জায়গাটা ছোট হলো না, ডায়াফ্রাম সংকুচিত হলো আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলো। এর ফলে বক্ষ গহ্বর মানে আমার বুকের যে গহ্বর রয়েছে, বক্ষ গহ্বর, ওই বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পেল। আর বক্ষ গহ্বরের আয়তন যখন বৃদ্ধি পেল তখন বায়ুচাপ হ্রাস পেল। আর বায়ুচাপ যখন হ্রাস পেল
তখন অক্সিজেন যুক্ত বাতাস সজোরে ফুসফুসে প্রবেশ করছে। বিষয়টা বুঝাতে পেরেছি? ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রামের সংকোচন, এর ফলে বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি, এর ফলে বায়ুর চাপ হ্রাস এবং এর ফলে অক্সিজেন যুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করছে। এর গেল প্রশ্বাস। এখন আমি প্রশ্বাস গ্রহণ করলাম, এরপরে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে হলো ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামের প্রসারণ হবে। ছেড়ে দিলাম, ছেড়ে যখন দিলাম ডায়াফ্রাম নিচের দিকে নামলো, ডায়াফ্রামের প্রসারণ হলো আর ইন্টারকোস্টাল পেশিরও প্রসারণ হলো। দুটি যখন প্রসারণ হলো তখন বক্ষগহ্বরের আয়তন আসলে বক্ষগহ্বরের আয়তন কমে গেল, আর বক্ষগহ্বরের আয়তন যখন কমলো তখন বায়ুর চাপ বৃদ্ধি পেল। আয়তন কমলে চাপ বৃদ্ধি পাবে, স্বাভাবিক। আর বায়ুর চাপ যখন বৃদ্ধি পেল তখন ভিতর থেকে বক্ষগহ্বর থেকে ফুসফুস থেকে আলটিমেটলি ফুসফুস থেকে মোট কথা বক্ষগহ্বর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস পরিবেশে মুক্ত হয়। যাই হোক, আমরা যা ফেলছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস পরিবেশে মুক্ত হচ্ছে। নিঃশ্বাসের ক্ষেত্রে ছোট্ট একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, তা হলো নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন একজন মানুষের দেহ থেকে, সুস্থ মানুষের দেহ থেকে, একজন সুস্থ মানুষের দেহ থেকে 400 থেকে 600 ml পানি বেরিয়ে যায় শুধুমাত্র নিঃশ্বাসের মাধ্যমে। এই নিঃশ্বাসের মাধ্যমে শুধুমাত্র একজন সুস্থ মানুষের দেহ থেকে প্রতিদিন 400 থেকে 600 ml পানি বাইরে বেরিয়ে যায়। আমি আশা করছি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার একটু ফার্স্ট থেকে ভিউ দেওয়ার চেষ্টা করছি। শ্বসন দু প্রকার, অন্তঃশ্বসন, বহিঃশ্বসন। অন্তঃশ্বসন মানে কোষের সাথে রক্তবাহিকার, আর বহিঃশ্বসন মানে পরিবেশের সাথে ফুসফুসের। বহিঃশ্বসন রয়েছে দু প্রকার, একটি হলো প্রশ্বাস আর একটি হলো নিঃশ্বাস। আর এই প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ার মধ্যে কাজ করে সক্রিয়ভাবে ইন্টারকোস্টাল পেশি, রিবস এবং ডায়াফ্রাম। এই ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামের সংকোচন হলেই ঘটবে প্রশ্বাস, আর যখন প্রসারণ ঘটবে তখন ঘটবে নিঃশ্বাস। নিঃশ্বাস প্রশ্বাসটার কারণ কি? যখন আমাদের অক্সিজেন গ্লুকোজ, আমাদের খাওয়া গুলো যখন পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজ জারণ করে যখন আমাদের এটিপির প্রয়োজন হয়, ওই এটিপি জারণের জন্য অক্সিজেনের যে প্রয়োজন তা আমাদের বহিঃশ্বসনের মাধ্যমে গৃহীত অক্সিজেন থেকে পূরণ হয়। আর ওই এটিপি তৈরির প্রক্রিয়ায় 38 অণু এটিপি এবং যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাই অক্সাইড যে আমাদের শরীরের বাইরে বের করতে হবে, ওই বের করবার জন্য বের করবার যে প্রক্রিয়া, ওইটা হলো নিঃশ্বাস প্রক্রিয়া। আশা করছি আমি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এই বিষয়টা কি, পুরো বিষয়টা ঠিক আমার এখানে বোর্ডে যেভাবে আছে তোমরা সেভাবে নোট করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।